আসসালামু আলাইকুম। আমি আরফাত হুসাইন। আজকের আলোচনায় তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাওয়ামিল নিয়ে আলোচনা করব। আমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি লেভেলে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমরা সকলেরই রাওয়ামিল সম্পর্কে বিশেষ কিছু ধারণা আছে। তো এখানে ইন্টারমিডিয়েট এসে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও কমার্সে কনভার্ট হয়ে গেছে। সেজন্য আমি সকল স্টুডেন্টকে গুরুত্ব দিয়ে আজকের আলোচনাগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। রাওয়ামিল জিনিসটা কি বা রাওয়ামিলের বিষয়টা কি, এটা জানার আগে আমি তোমাদেরকে একটু আলোচনা করতেছি। সেগুলো হচ্ছে যে অর্থাৎ রাওয়ামিলের পূর্ববর্তী যে ধাপগুলো সেগুলো একটু আলোচনা করতেছি, যেখান থেকে তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। আমরা সকলে জানি যে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনা সংগঠন হয়, সেখান থেকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে সমস্ত লেনদেনসমূহ রয়েছে এবং ওই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেনগুলো যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, তাহলে এগুলোকে আমরা লেনদেন হিসেবে কী করি, চিহ্নিত করি। সেই চিহ্নিত লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক বিশ্লেষণপূর্বক সর্বপ্রথম আমরা জাবেদায় কী করি, অন্তর্ভুক্ত করি, যেটাকে ইংলিশে বলা হয় জার্নালাইজিং। জাবেদা অন্তর্ভুক্তকরণের পরে সেগুলোকে চূড়ান্তভাবে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ানের মাধ্যমে আমরা জাবেদায় লিপিবদ্ধকৃত প্রত্যেকটি হিসাবের যে ব্যালেন্স বাজেট সেগুলো আমরা পাই। এখন দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল যে থিওরি সেটা হচ্ছে যে কি, প্রত্যেকটি লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়, অথবা দুইটি পক্ষে কী করা হয়, ভাগ করা হয়। যেমন এক পক্ষকে এখানে তোমার ডেবিট আর এক পক্ষ ক্রেডিট। এরপর যাতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কোনো উল্লেখ করছে সেটা হচ্ছে যে ডেবিটের জন্য যে পরিমাণ টাকা লেখা হবে ঠিক সেই পরিমাণ টাকা ক্রেডিটের জন্য কি হবে, লিখতে হবে। এই যে দুতরফা দাখিলা পদ্ধতির থিওরি মোতাবেক প্রতিষ্ঠানের যে কোনো সময়ের হিসাবে ডেবিট যে পরিমাণ টাকা হবে, ক্রেডিট দিকেও কী হবে, ঠিক সেই পরিমাণ টাকা হবে। যদি ডেবিট এবং ক্রেডিট দিকের টাকার পরিমাণ যদি না মেলে, তাহলে আমাদের রক্ষিত হিসাবের মধ্যে কোনো না কোনো কি রয়েছে, ভুল রয়েছে। এখন আসো, এই যে আমরা জাবেদার সাথে খতিয়ান করলাম, খতিয়ানের মাধ্যমে আমরা হিসাবের জার করলাম, সেই হিসাবের জারগুলো থেকে আমরা কি করব, আর্থিক বিবরণী প্রস্তুত করে বছরের শেষ দিনে আমরা আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা কি করব, নির্ণয় করব। এখন আর্থিক বিবরণী প্রস্তুতের আগে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার রক্ষিত হিসাবগুলো গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে কিনা। কারণ যদি আমি এই বিষয়টা যদি যাচাই না করি, গাণিতিক শুদ্ধতার বিষয়টা যদি যাচাই না করি, তাহলে আমার আর্থিক অবস্থার যে বিষয়গুলো, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা কি সঠিক চিত্র ফুটে উঠবে না। সেজন্য আর্থিক বিবরণীর প্রস্তুতের পূর্বে আমাকে অবশ্যই কী করা দরকার, আমার রক্ষিত হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সমান কিনা এটা যাচাই করা প্রয়োজন। তবে ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক নয়, কিন্তু আর্থিক বিবরণীর শুদ্ধতার জন্য, সঠিক হওয়ার জন্য আমাকে এটা করা কি প্রয়োজন। এখন আসো, রাওয়ামিল বিষয়টা কি। রাওয়ামিলের ইংরেজি যে প্রতিশব্দ সেটা হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ দুইটা শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে, ট্রায়াল আর হলে কি ব্যালেন্স।
তো ভিউয়ার্স, তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করলাম, সেটা হচ্ছে যে আমি এখানে আমার ভাষায় সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। বইয়ে যেরূপ আলোচনা করছে ঠিক সেই রকম কথা না বলে আমি আমার ভাষা তোমাদের নিকট বিষয়গুলো উপস্থাপন করব, কারণ এতে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো বলে আশা করি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কি, যেহেতু তোমরা এখানে ইন্টারমিডিয়েটের অর্থাৎ উচ্চ মাধ্যমিক কলেজ লেভেল পড়ালেখা করতেছো, আর কিছুদিন পরে তোমরা হায়ার লেভেলে চলে যাবা। অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে অথবা অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাবা। সেখানে আমাদের ভার্সন হবে দেখি ইংলিশ ভার্সন। সেজন্য আমাদের এখানে প্রত্যেকটি টপিক্সের ইংরেজি প্রতিশব্দগুলো জানা দরকার, যাতে আমরা পরবর্তী স্টাডির জন্য এগুলো কি হয়, সহায়ক হয়। তো এখন রামলের প্রতিশব্দ হচ্ছে কি, ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ ট্রায়াল শব্দের অর্থ কি, ট্রায়াল শব্দ হচ্ছে কি একটা হচ্ছে কি একটা ওয়ার্ড যেটা কি করে প্লোরাল মিনিং, অর্থাৎ বহুবচন একটি শব্দ যার অর্থ হলো কি বারবার চেষ্টা করা, বারবার কি করা, চেষ্টা করা। ট্রায়াল শব্দ থেকে বারবার কি করা, চেষ্টা করা। ট্রাই হতে ট্রায়াল চেষ্টা করা, এটা হচ্ছে কি একটা প্লোরাল ওয়ার্ড। ব্যালেন্স হলো কি, ব্যালেন্স হলো কি বাংলা হলো কি জ্যার। তো জ্যার বলতে কি আমরা জানি ওই যে কোতিয়ানের মাধ্যমে যে হিসাবে জ্যারগুলো পেয়েছি সেগুলোকে কি বোঝাচ্ছে এখানে, ব্যালেন্স বোঝাচ্ছে। তাহলে কি ব্যালেন্স দুই প্রকার, হয় ডেবিট ব্যালেন্স আর নতুবা কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই যে ব্যালেন্সগুলো নিয়ে আমরা কি করব, রেওয়ামিল প্রস্তুত করব। এখন আসো, রেওয়ামিল কখন প্রস্তুত করা হয়? বছরের 6 দিনে অথবা যে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য যে কোনো একদিন আলাদা কাগজে কোতিয়ানের যে হিসাবের জেরগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে, যে হিসাবের জেরগুলো ডেবিট সেগুলো ডেবিট দিকে, যে হিসাবের জেরগুলো ক্রেডিট সেগুলো ক্রেডিট দিকে বসিয়ে ডেবিট এবং ক্রেডিট মিলিয়ে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করতেছি সেটাকে কি বলা হয়, রেওয়ামিল বলা হয়। অর্থাৎ ব্যালেন্সগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালাবো যতক্ষণ পর্যন্ত ডেবিট এবং ক্রেডিট মিলবে না, যতক্ষণ পর্যন্ত কি ডেবিট এবং ক্রেডিট মিলবে না। যদি রেওয়ামিল করতে গিয়ে যদি ডেবিট জারগুলো ডেবিট দিকে, ক্রেডিট জারগুলো ক্রেডিট দিকে বসানোর পরেও যদি না মেলে, তাহলে আমাকে ধরে নিতে হবে আমার রক্ষিত হিসাবের কোথাও না কোথাও কি আছে, ভুল রয়েছে। যদি উভয় পক্ষ মিলে যায়, আমি মনে করব যে তোমার হিসাবে রক্ষিত হিসাব শুদ্ধ আছে। তবে 100% শিওর এটা বলা যাবে না, কারণ কিছু কিছু ভুল আছে যেগুলোর জন্য রেওয়ামিল মিলবে না। সেগুলো সেই ভুলগুলো হলে তো অবশ্যই রেওয়ামিল মিলবে না, সেটা আমরা জানতে পারবো। কিন্তু এমন কতগুলো ভুল আছে যেগুলো ভুল থেকে যাবে বাট রেওয়ামিল মিলে যাবে, সেজন্য আমরা 100% শিওর বলতে পারি না। তবে যদি ডেবিট এবং ক্রেডিট মিলে তাহলে মনে করবো কি এটা গাণিতিকভাবে শুদ্ধ। এরপরও আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আচ্ছা, এই যে ভুলগুলো নিয়ে রেওয়ামিলে যে সমস্ত ভুলগুলো ধরা পড়ে, যে সমস্ত ভুলগুলো ধরা পড়বে না, সেগুলো আমরা পরবর্তী স্টেপে কী করব, আলোচনা করব। এখন আসো, আমরা রেওয়ামিল যে করবো প্রশ্নে কী দেখ, প্রশ্নে আমাকে এখানে হিসাবের জেরসমূহ দেওয়া থাকবে, ভুলভাবে দেওয়া থাকতে পারে অথবা ডিসঅর্ডারলি দেওয়া থাকতে পারে। তো সেখান থেকে প্রশ্ন হতে সেই হিসাবে জেরগুলো নিয়ে আমরা কি করব, রেওয়ামিল করব। আচ্ছা, এখন আসো রেওয়ামিলের সব কীরকম হবে, রেওয়ামিলের কলাম গড় কীরকম হবে। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আর যে হিসাব মানগুলো আছে বা যে হিসাব মান হিসাবে যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ রয়েছে সেখানে কোনো কিনে রেওয়ামিলের জন্য সুনির্দিষ্ট কোনো শখ কী করেনি, অঙ্কন করেনি। সেজন্য এখানে একটা আমাদের বইয়ে যে শখটা দেওয়া সেটা আমরা কি করব, ব্যবহার করব। প্রথমত ক্রমিক নম্বর, কি নম্বর, ক্রমিক নাম্বার। এর পাশে তোমার কি যে হিসাবগুলো আছে হিসাবের নাম, তাহলে এই হিসাবগুলো কোথাও হতে আনে কতিয়ান হতে কি করা হয়, রেওয়ামিল কতিয়ানের হিসাবগুলো নিয়ে কি করা হয়, রেওয়ামিল প্রস্তুত করা হয় বলে এখন আমরা কি দিব, কতিয়ান পৃষ্ঠা দেব। এরপরে
ডেবিট যারগুলো জন্য ডেবিট টাকা, ক্রেডিট যারগুলোর জন্য ক্রেডিট টাকা। তাহলে এখানে সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে কি বসবে, ক্রমিক নাম্বার সমূহ বসবে। এরপর এখানে যে প্রশ্নে যে হিসাবে শিরোনামগুলো দেওয়া থাকবে সেগুলো বসবে। কোথায় পৃষ্ঠা তো দেওয়া থাকবে না, এটা এমনি দেওয়া আছে, দেওয়া থাকলে লিখে দিব। এরপর থেকে যে হিসাবগুলো ডেবিট যার প্রকাশ করে সেগুলো ডেবিট দিকে, যে হিসাব সমূহ ক্রেডিট যার প্রকাশ করে সেগুলো কোন দিকে, ক্রেডিট দিকে। এখন কথা হচ্ছে যে কি কোন হিসাবগুলো ডেবিট দিকে বসবে এবং কোন হিসাবগুলো ক্রেডিট দিকে বসবে সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা জানি যে হিসাব কয় প্রকার, হিসাব 5 প্রকার। কয় প্রকার, হিসাব 5 প্রকার। এই 5 প্রকার হিসাব সমূহ হলো তোমার সম্পত্তি হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং কি হিসাব, ব্যয় হিসাব। এই যে আমার যত সব হিসাব আসবে এই হিসাবগুলো এই 5 প্রকার হিসাবের অন্তর্ভুক্ত। ব্যতিক্রম ব্যতীত অর্থাৎ কয়েকটা ব্যতিক্রম ছাড়া ব্যতীত তোমার সাধারণত সম্পদ আর ব্যয় হিসাবের যে সম্পদ আর কি ব্যয় হিসাবে যার ডেবিট কি করে প্রকাশ করে, ডেবিট যার কি করে প্রকাশ করে। আবার বলতেছি 5 প্রকার হিসাবের মধ্যে ব্যতিক্রম ব্যতীত সম্পদ এবং ব্যয় হিসাব সমূহের যার তোমার ডেবিট যার প্রকাশ করে। এখন সম্পদ হিসাব কোনগুলো, ব্যয় হিসাব কোনগুলো পরে উপস্থাপন করব। এখন যদি তুমি প্রশ্নে প্রদত্ত যারগুলো বা প্রশ্ন প্রদত্ত হিসাবের যারগুলো হতে সম্পদ হিসাব এবং ব্যয় হিসাবের যারগুলো আমরা রাওমিলের ডেবিট যে টাকার কলামটা আছে সেখানে লিখে দিবে। এরপরে বাকি যে 3 প্রকারের হিসাব আছে, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব এবং আয় হিসাব, এগুলো ব্যতিক্রম ব্যতীত তোমার ক্রেডিট যার প্রকাশ করে। তাহলে আমি প্রশ্নে প্রদত্ত হিসাবের যারসমূহ যদি দায় হিসাবের যার, মালিকানা সত্ত্ব হিসাবের যার অথবা আয় হিসাবের যার দেখি সেগুলো রাওমিলের যে ক্রেডিট কলাম আছে সেই ক্রেডিট কলামের ক্রেডিট টাকার যে কলামটা আছে সেইখানে কি আমি টাকাগুলো কি দিব, বসায় দিব। ব্যতিক্রম হলে যদি সম্পদ এবং ব্যয় হিসাবের ক্ষেত্রে কি হয়, ব্যতিক্রম হয়। ওই হিসাব সমূহ অর্থাৎ যে হিসাবগুলো সম্পদ এবং ব্যয়ের পরিমাণকে হ্রাস করে সেগুলো তোমার ক্রেডিট দিকে চলে যাবে। আর এদিকে ব্যতিক্রম অর্থাৎ যে হিসাবগুলো দায় মালিকানা আয়কে কী করে হ্রাস করে সেগুলো তোমার ডেবিট দিকে বসবে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটা তোমাদেরকে প্রত্যেক হিসাবের একটা বিস্তারিত চার্ট আমি দিব ইনশাল্লাহ একটু পরবর্তী স্টেপে। এখন আসো রাওমিলের এমন কতগুলো প্রশ্ন প্রদত্ত এমন কতগুলো হিসাব থাকবে যেগুলো রাওমিলে আসবে না, যেগুলো কোথায় আসবে না, রাওমিলে আসবে না। তাহলে এই বিষয়ে আমাদেরকে কী থাকতে হবে, সচেতন থাকতে হবে কোন হিসাবগুলো রাওমিল আসবে না। যদি আমি ওই হিসাবগুলো রাওমিল এনে ফেলি তাহলে রাওমিল মিলবে না, রাওমিল মিলবে না। সেজন্য আমাকে যে হিসাবে যেসমূহ রাওমিল আসবে না সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন আমি সেগুলোই একটু এখানে উপস্থাপন করব। যেসব দফা রাওমিলে আসবে না সেগুলো হলো 1 নাম্বার, প্রশ্নে যদি প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য উভয় দেওয়া থাকে তাহলে আমার সমাপনী মজুত পণ্য আসবে না। তবে ব্যতিক্রম হচ্ছে যদি তোমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে সেক্ষেত্রে সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। অথবা প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়
বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই তিনটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। কারণ বিক্রিত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করা হয়েছে, সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে যেহেতু সমাধানকৃত মান আছে, সেহেতু যা বাদ দেওয়া হয়েছে তা যোগ করতে হবে এবং প্রারম্ভিক মজুত পণ্য যা যোগ করা হবে তা কি হবে, বাদ দিতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আবার বলতেছি, সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি প্রশ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য আসবে এবং প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। সাধারণত সমাপনী মজুত পণ্য আসবে না। যেমন প্রশ্ন প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া হলো, ক্রয় দেওয়া হলো, সমাপনী মজুত পণ্য দেওয়া হলো, তাহলে এখানে সমাপনী মজুত পণ্য, এটা সাধারণ অবস্থা। এরপর আসো, প্রারম্ভিক চলতি সম্পদের বেলায় প্রারম্ভিক চলতি সম্পদ বা চলতি দায়ের বেলায় প্রারম্ভিক জের আসবে না, কারণ এটা সমাপনীতে গিয়ে কি হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। সেজন্য প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক নগদ রেওয়া মিলে আসবে না, কারণ আমরা সমাপনী জের নিয়ে কি করি, রেওয়া মিল করি। এবার হচ্ছে তোমার অব্যবহৃত মনিহারি ও সাপ্লাইজ। তাহলে এই যে এটা অব্যবহৃত মনিহারি এবং সাপ্লাইজ হুবহু সমাপনী মজুত পণ্যের মতন, তাই অব্যবহৃত মনিহারি এবং সাপ্লাইজ রেওয়া মিলে আসবে না। আমরা নিশ্চিত হিসাবের জের নিয়ে কী করি, রেওয়া মিল প্রস্তুত করি, বিদায় সম্ভাব্য কোনো সম্পদ এবং সম্ভাব্য কোনো দায় রেওয়া মিলে আসবে না। যে দফাগুলো রেওয়া মিলে আসবে না, সেগুলো আমাদের সচেতনতার সাথে আইডেন্টিফাই করতে হবে। এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কি, প্রশ্নে বেতন, ভাড়া, সুদ, কর এইসব বিষয়ে প্রদত্ত নাকি প্রাপ্ত এরকম কোনো কিছু কী করে নাই, উল্লেখ করে নাই। সেক্ষেত্রে নর্মাল আমাকে মনে করতে হবে এগুলো কি প্রদান করা হয়েছে, এইভাবে তাদেরকে কি ডেবিট দিকে কী করতে হবে, উল্লেখ করতে হবে। এখন ওভারঅল যে রেওয়া মিলের যে কনসেপ্ট, সেটা আশা করি আমরা এর মধ্যে পেয়ে গেছি। এখন আমরা যে পরবর্তী স্টেপে আমরা প্রত্যেকটি হিসাবে যেগুলো উল্লেখ করব, যেগুলো তোমরা নোট ডাউন করে শিখতে পারবে।